ইসরায়েল আমেরিকার হামলায় এবার আইআরজিসির মুখপাত্র নিহত। প্রথমবারের মতো আমেরিকার F-35 যুদ্ধ বিমানে সরাসরি আঘাত হানল ইরান। কুয়েতের তেল শোধনাগারে ইরানের দ্বিতীয় দফা হামলা। ইরান যুদ্ধে ট্রাম্পকে প্ররোচিত করার অভিযোগ অস্বীকার করলেন নেতানিয়াহু। 3 আরব মিত্রের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের আহ্বান পুতিনের। বিশ্বের স্থিতিশীলতা নষ্টের জন্য ইসরায়েলকে দায়ী করছে তুর্কি। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ঈদের আনন্দ অনেকটাই ম্লান। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। এবার ইসরায়েল আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। শুক্রবার সকালে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। চলতি সপ্তাহে ইরানের 4 শীর্ষ নেতাকে হত্যা করল ইসরায়েল আমেরিকা বাহিনী। আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। এদিকে ফার্স্ট নিউজ জানিয়েছে নাইনির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা আগেও আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে ইরানের সরকার ও সামরিক বাহিনীর জন্য এটি চতুর্থ বড় আঘাত। এর আগে আলী লারিজানি, গোলাম রেজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও হামলায় প্রাণ হারিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 1957 সালে ইরানের কাশানে জন্ম নেওয়া আলী মোহাম্মদ নাইনি ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল। 2024 সালে আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি তাকে বাহিনীর মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের ডেপুটি হিসেবে নিযুক্ত করেন। গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। আলী মোহাম্মদ নাইনির মৃত্যু সেই ধারাবাহিকতারই অংশ। খামেনির সাথে একই দিন তার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানিও প্রাণ হারান। এর আগে বৃহস্পতিবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করে আইডিএফের দাবি, খাতিব 2022-23 সালে বিক্ষোভের সময় ইরানের নাগরিকদের ওপর দমনপীড়ন চালিয়েছিলেন। এদিকে গত সোমবার রাতে এক হামলায় 67 বছর বয়সী আলী লারিজানি নিহত হন। তিনি প্রয়াত আলী খামেনি এবং তার উত্তরসূরি মোজতবা খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগারে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে। বৃহস্পতিবার রাতে ওই ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা WANA। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। WANA প্রকাশিত এক ভিডিও ফুটেজে হামলার এই ভয়াবহ দৃশ্য উঠে আসে। ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। তেহরান ইসরায়েলের একটি তেল শোধনাগারে হামলার একদিন পরেই ইরানের নতুন এই হামলার চিত্র সামনে এলো। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সাথে যৌথ মালিকানাধীন ইরানের একটি অফশোর গ্যাস ফিল্ডে আর কোনো হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছিলেন। এদিকে এদিন ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে তেহরানে আঘাত হানার দাবি করলেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, ইরান ইসরায়েলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে তেল আভিভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এ সময় শহর জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হতে শোনা যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধের সময়ও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এবছর ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে, ফলে উৎপাদন বা মজুদ নিয়ে কোনো উদ্বেগ নেই। এদিকে শুক্রবার ইসরায়েলের রেহোভট শহর লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে একজন। শহরের মেয়র মাতানদিল বিষয়টি নিশ্চিত করেছেন। להתקדם למרחב מוגן תקני. כל אחד זה מאוד מאוד חשוב, וכמובן בעת הישמע אזעקה להיכנס למרחב מוגן תקני. তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার আগেই ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কারণে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন মাতান।
এছাড়া এদিন ইরানের ছোড়া ক্লাস্টার বোমার ধ্বংসাবশেষের আঘাতে সাফারাম শহরের একটি আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ব্যক্তিগত যানবাহন। স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতের কিছু পরে হামলার এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ইরান কুয়েতের সবচেয়ে বড় মিনা আল হামাদি তেল শোধনাগারে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। কুয়েতে ঈদুল ফিতরের মাঝেই শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। এতে শোধনাগারটির কয়েকটি ইউনিটে আগুন লেগে যায়, ফলে সেগুলোর কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথমবারের মতো আমেরিকার F-35 যুদ্ধ বিমানে সরাসরি আঘাত করল ইরান। ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে IRGC। হামলা চালানোর প্রস্তুতির সময় বিমানটিতে আঘাত হানে ইরানি বাহিনী। ওয়াশিংটনের দাবি, হামলায় যুদ্ধ বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইরানের মধ্য অঞ্চলের আকাশে আমেরিকার একটি কৌশলগত F-35 যুদ্ধ বিমানে আঘাত হেনেছে ইরান। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে IRGC। বলা হয়, এই হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় বিমানটিতে আঘাত হানে ইরান। ব্লুমবার্গের তথ্য বলছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই এই প্রথম কোনো আমেরিকার যুদ্ধ বিমানে আঘাত হানল ইরান। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে F-35 অন্যতম। 5th জেনারেশনের এই বিমানটির দাম প্রায় 1228 কোটি টাকা। এটি শত্রুপক্ষের রাডার এড়িয়ে চলতে সক্ষম। তবে কিভাবে ইরান এই বিমানে আঘাত হানল তা নিয়ে অবাক হচ্ছেন অনেকে। এদিকে ইরানের দাবি সরাসরি অস্বীকার করেছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, বরং আঘাতের পর সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। একই সাথে তারা নিশ্চিত করেছে বিমানের পাইলট নিরাপদে রয়েছেন এবং কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকা এ যুদ্ধে এখন পর্যন্ত 16টি এয়ারক্রাফট হারিয়েছে, যার মধ্যে 10টি হল অত্যন্ত দামি MQ-9 রিপার ড্রোন, আর বাকি 6টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমান ছাড়াও রিফুয়েলিং বিমান রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের শত্রুরা পৃথিবীর কোথাও নিরাপদ থাকবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, এখন থেকে তাদের শত্রুরা বিশ্বের কোথাও, এমনকি পার্ক, বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্থানেও আর নিরাপদ থাকবে না। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে এই পর্যন্ত 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন 2 অন্তঃসত্ত্বা নারীও। রেড ক্রিসেন্টের তথ্যে উঠে এসেছে দেশটিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র। মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন নারী ও শিশুরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতও এর ব্যতিক্রম নয়। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত 204 জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 53 জন। নিহতের তালিকায় রয়েছেন 2 জন অন্তঃসত্ত্বা নারীও। ইরানি রেড ক্রিসেন্ট বলছে, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি আর নিছক কোনো সামরিক ঘটনা থাকে না, বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। এই যুদ্ধে নিহত ছাড়াও 18,000-এর বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানায় সংস্থাটি। সংঘাতে প্রতিনিয়ত বাড়ছে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, যা স্বাস্থ্য ব্যবস্থার উপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। আমেরিকা ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা 3,100 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 1,394 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত 210 জন শিশু রয়েছে বলে জানায় সংস্থাটি। ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলায় 498টি স্কুল, 251টি চিকিৎসা কেন্দ্র এবং 17টি রেড ক্রিসেন্ট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের এই ধ্বংস ভবিষ্যৎ প্রজন্মের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বেসামরিক মানুষের ব্যবহৃত 70,000-এর বেশি স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও বেশ কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি বলছে, মানবাধিকার রক্ষায় সক্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যেন এই নগ্ন লঙ্ঘনের ঘটনায় নীরব না থাকে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। টানা ২০ দিনের বিমান হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমন দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তিনি। নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন আর জল্পনার মধ্যেই বৃহস্পতিবার জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বক্তব্যের শুরুতেই নিজের অস্তিত্বের জানান দেন তিনি। First of all, I just want to say I'm alive and you're all witnesses. এরপরই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের খতিয়ান তুলে ধরেন তিনি। নেতানিয়াহুর দাবি, টানা ২০ দিনের অভিযানে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র তৈরির শিল্প অবকাঠামো এখন ধ্বংসস্তূপ। তিনি জানান, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার অবস্থায় নেই, এমনকি হারিয়েছে ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতাও। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ না করা পর্যন্ত এই অভিযান থামবে না। They have to explode those conditions. যুদ্ধে স্থল অভিযানের সরাসরি ইঙ্গিত না দিলেও ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, কেবল আকাশপথের হামলা দিয়ে বড় পরিবর্তন সম্ভব নয়, এর জন্য একটি গ্রাউন্ড কম্পোনেন্টের প্রয়োজন আছে। তবে কৌশলগত কারণে সেই পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করছেন না তিনি। Such a change. I think it's too early to say. হরমুজ ও বাব আল মানদেব প্রণালীর বিকল্প হিসেবে আরব উপদ্বীপ হয়ে ইসরায়েলি বন্দর পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন তৈরির প্রস্তাব দেন তিনি। তার দাবি, এই উদ্যোগ চিরতরে বিশ্ব জ্বালানি সংকটের সমাধান করবে। এদিকে ওয়াশিংটনকে তেহরান যুদ্ধে টেনে আনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওপর ইসরায়েলের কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। הבליסטי ותוכניות הגרעין שנשארו, מעט נשאר. যারা বলছেন ইসরায়েল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে টেনে এনেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি সত্যি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে যে তাকে কি করতে হবে? এটি অত্যন্ত হাস্যকর। যারা বলছেন ইসরায়েল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে টেনে এনেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি সত্যি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে যে তাকে কি করতে হবে? এটি অত্যন্ত হাস্যকর। אם העם האיראני ינצל את התנאים שאנחנו יוצרים עבורו. নেতানিয়াহু আরও জানান, ইরানের আসালুয়ে গ্যাস কম্পাউন্ডে ইসরায়েল এককভাবে আক্রমণ চালিয়েছে। তবে বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ অনুরোধে ইরানের জ্বালানি শোধনাগারগুলোতে পরবর্তী হামলা আপাতত স্থগিত রেখেছে তেল আবিব। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করলেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই ইরান আমেরিকার পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। কারা এই অঞ্চলকে একটি নজিরবিহীন সংকটের দিকে ফেলে দিচ্ছে তা একেবারে পরিষ্কার। আপনারা সবাই জানেন, এই যুদ্ধের জন্য প্রধান দায়ী ইসরায়েল। ঠিক যে মুহূর্তে বিভিন্ন কূটনৈতিক আলোচনা চলছিল, তখনই ইসরায়েলের শুরু করা উস্কানি আর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা আমাদের এই অঞ্চলকে কেবল এক বিশাল যুদ্ধক্ষেত্রেই পরিণত করেনি, একই সঙ্গে বিশ্ব স্থিতিশীলতাকেও চরমভাবে নাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই অঞ্চলে যারা বিশৃঙ্খলা ছড়াবে তাদের কাউকেই রেহাই দেয়া হবে না। ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। চলমান সংঘাত এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা বিশৃঙ্খলা ছড়াবে তাদের রেহাই দেওয়া হবে না। এই সংঘাতের ফলে জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ বিঘ্নিত হওয়া এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিপর্যয় ঘটাতে পারে। অবিলম্বে সংঘাত বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। রাশিয়া বছরের পর বছর ধরে কৌশলগত স্বার্থ এবং কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রেখেছে। আমি রুশ প্রসিকিউটরদের তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং নাগরিকদের বৈধ স্বার্থ অধিকার রক্ষায় লক্ষ্যভিত্তিক কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া ভবিষ্যতে আইন শৃঙ্খলা জোরদার করতে চেষ্টা চালাবে। আমাদের দেশের টেকসই এবং আত্মবিশ্বাসী উন্নয়নে অবদান রাখবে।
ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে সৌদি আরব পাকিস্তানের সহায়তা নিতে পারে। রিয়াদের সাথে প্রতিরক্ষা চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তানের সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাত নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের চলমান যুদ্ধে সৌদি আরব যোগ দিলে পাকিস্তানের সাথে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে, এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তা নিতে পারে সৌদি আরব। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সৌদি বিশ্লেষক এমনটি জানিয়েছেন। গেল বছর কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি করে। এই চুক্তির মূল ভিত্তি অনেকটা নেটোর অনুচ্ছেদ 5 মতো। সৌদি আরব এবং পাকিস্তান যে কোনো একটি দেশের উপর হামলা উভয় দেশের উপর আক্রমণ বলে ধরে নেওয়া হবে। সৌদি আরব যদি কোনো দেশের আক্রমণের শিকার হয় তবে পাকিস্তান তাকে সহায়তা করতে বাধ্য থাকবে। এদিকে ইরান এরই মধ্যে রিয়াদের আমেরিকান দূতাবাস, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যা এ অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে তেল স্থাপনায় ইরানের হামলার পর সবচেয়ে বেশি সংকটে পাকিস্তান। বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিটি ইরান যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়তে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যের 3 মিত্র দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিল আমেরিকা। আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে $1650 কোটি অস্ত্র বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। এই চুক্তির আওতায় দেশ তিনটিকে অত্যাধুনিক ড্রোন, মিসাইল এবং F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা অংশীদারদের সামরিক সক্ষমতা বাড়াতে $1650 কোটি অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। দেশটির স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে আল জাজিরা বলছে, এই প্যাকেজের বড় অংশ পাচ্ছে আরব আমিরাত। $840 কোটি বিনিময়ে আবুধাবিকে দেয়া হচ্ছে অত্যাধুনিক ড্রোন, মিসাইল, রাডার সিস্টেম এবং F-16 যুদ্ধবিমান। অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে $800 কোটি সামরিক সরঞ্জাম, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জর্ডানের জন্য প্রায় $7 কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন করা হয়েছে। সাধারণত এ ধরনের অস্ত্র বিক্রিতে কংগ্রেসের দীর্ঘমেয়াদী অনুমোদন লাগলেও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তা দ্রুত শেষ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সাথে চলমান সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এক জরুরি অবস্থা চলছে, আর এর ফলে এই অস্ত্র সরবরাহ অবিলম্বে নিশ্চিত করা প্রয়োজন। I think we are all seeing right now the threat this clerical regime poses to the region and to the world. তবে এসব চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধের মাঝে শনিবার ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই দিনে দেশটিতে নববর্ষ উদযাপিত হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে ঈদ উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ঈদের আনন্দ ইরানিদের মনে কতটুকু স্পর্শ করতে পারবে তা বলা বেশ কঠিন। পবিত্র রমজানের মাঝেই যুদ্ধের দামামা বেজে ওঠে ইরান জুড়ে। ইসরায়েল ও আমেরিকার অতর্কিত হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় অশান্ত পরিস্থিতি। এরপর একে একে দেশটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ শীর্ষ ব্যক্তিও নিহত হন ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায়। চলমান সংঘাতকে ইতিমধ্যেই রমজান যুদ্ধ হিসেবে অভিহিত করেছে দেশটি। এমন চরম সংকটময় মুহূর্তে শনিবার ইরানে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঈদ উদযাপনের তারিখ জানানো হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির দপ্তর থেকেও ঈদের তারিখ ঘোষণা করা হয়। জানানো হয়, চাঁদ দেখার পর শুক্রবার পবিত্র রমজান মাসের 30তম দিন শেষ হবে বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে শনিবার ঈদ উদযাপন করবেন ইরানিরা।
তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ঈদের আনন্দ ইরানিদের মনে কতটুকু স্পর্শ করতে পারবে তা বলা বেশ কঠিন, কারণ গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে যুদ্ধ ছাড়াও এবারের ঈদ ইরানিদের জন্য এক অনন্য তাৎপর্য বহন করছে, কারণ এ বছরের রমজানের শেষ দিনটি কাকতালীয়ভাবে নওরোজ বা ইরানের নববর্ষের সঙ্গে মিলে গেছে। বসন্ত বিষুব বা স্প্রিং ইকুইনক্সের এই সময়ে ইরানিরা ঐতিহ্যগতভাবেই নতুন বছর উদযাপন করে থাকে। ফলে একই দিনে ঈদ উল ফিতর ও নববর্ষ দেশটির নাগরিকদের জীবনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চলমান সংঘাত ও অনিশ্চয়তার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন দেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উদযাপন করা হলেও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে উৎসবের আমেজ অনেকটাই ম্লান হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার শঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ নিয়ে এসেছে খুশির বার্তা। শুক্রবার মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ কয়েকটি স্থানে ঈদের নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ খোলা স্থানে নামাজ আদায় এড়িয়ে গেছে। রিয়াদের বেশিরভাগ মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। দেশে যুদ্ধ ও ভয়ের খবরের মধ্যেই আমরা খুশি ভাগ করে নিচ্ছি। আল্লাহর শুকরিয়া, আমরা নিরাপদ ও সুরক্ষিত আছি। যুদ্ধের কারণে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে এবার ঈদের নামাজ হয়নি। এছাড়া খোলা স্থানে ঈদের নামাজ আদায়ে আগেই নিষেধাজ্ঞা আরোপ করে আরব আমিরাত, কাতার এবং কুয়েত। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ইরাকেও হামলা করেছে ইরান। এর মধ্যে শুক্রবার ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। তারা বলছেন, মুসলিম বিশ্বকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। وبصوت واحد كنا نكبر ونهلل ونوحد المفروض الأمة الإسلامية كلها تتوحد على كلمة سواء। এদিকে রমজানের শুরু থেকে মুসল্লিদের জন্য বন্ধ জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণ। বাধ্য হয়ে তাই রাস্তার উপর নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয় আল আকসা প্রাঙ্গণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলতি বছর ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে নির্ভয়ে নামাজ আদায় করলেও তাদের নিরাপত্তা আর ক্ষুধার লড়াই অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধের ডামাডোলে চাপা পড়ে গেছে গাজাবাসীর কান্না। إنجاز كبير لأهل غزة إنه إحنا صابرين صامدين راضيين في كل هذا الإشي. طبعا الطفل اليوم حتى الرضيع لحتى الآن مش بلاقي أبو. লেবানন, মালদ্বীপ, অস্ট্রেলিয়া আর আফ্রিকার বিভিন্ন দেশ, ইজিপ্ট, সুদান, লিবিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশে পালিত হয়েছে ঈদ উল ফিতর। তবে যুদ্ধের আঁচ সব দেশেই লেগেছে। সরাসরি আঘাত না হলেও অর্থনীতিতে প্রভাব পড়েছে। এমন অবস্থায় ঈদের দিনে সবার মুখে যুদ্ধ বন্ধের আহ্বান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতের মাঝেই লেবাননে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী বৈরুত থেকে শুরু করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদন শহর সব জায়গাতেই দিনভর ছিল যুদ্ধের আতঙ্ক। তবে সেই শঙ্কাকে পাশ কাটিয়েই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে মসজিদে সমবেত হন হাজারো মুসল্লি। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মাঝেই লেবাননের ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র ঈদ উল ফিতর। শুক্রবার ভোরে রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত মোহাম্মদ আল আমিন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ জামাত। মসজিদের ভেতরে জায়গা পূর্ণ হয়ে যাওয়ায় কয়েক ডজন মুসল্লিকে মসজিদের বাইরে নামাজ পড়তে দেখা যায়। ঈদের বিশেষ মোনাজাতে চলমান সংঘাত বন্ধের আশায় সৃষ্টিকর্তার প্রতি নিজেদের চাওয়া তুলে ধরেন মুসল্লিরা। বৈরুতের পাশাপাশি সিদন শহরেও ইসরায়েলের হামলার শঙ্কা উপেক্ষা করে মুসল্লিরা অংশ নিয়েছেন ঈদের জামায়াতে।
সেখানকার হাজবাহা এলদিন আল হারিরি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। এতে অংশ নিয়েছেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। দেশের বর্তমান পরিস্থিতি আর আমরা যে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি তাতে এবারের ঈদের আমেজ অন্য বছরের মতো নয়। তারপরও সবকিছুর জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আমরা ইতিবাচক থাকতে চাই। কেউ কেউ মনে করেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ঈদ মানুষের মনে কিছুটা হলেও প্রশান্তি বয়ে এনেছে, যা অত্যন্ত জরুরি। সত্যি বলতে মানুষের মনে এখন অনেক কষ্ট, আনন্দটা ঠিক পূর্ণতা পাচ্ছে না। আমার মনে হয় মানুষের একটু খুশি দরকার, একটু সুখ দরকার। মানুষ শুধু একটু সুখে থাকতে চায়। এই দেশের এখন নিরাপত্তা আর স্থিতিশীলতা খুব প্রয়োজন। আমরা সবাই আশা করি সামনের দিনগুলো ভালো হবে আর এই যুদ্ধটা যত দ্রুত সম্ভব শেষ হবে। লেবাননে ইসরায়েলের হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার পরও সরকারের পক্ষ থেকে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করার উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করে 1 মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে মসজিদের বাইরেই সমবেত হন অসংখ্য মানুষ। সবার চাওয়া যত দ্রুত সম্ভব এই সংঘাতের পরিসমাপ্তি এবং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাওয়া। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজে।